মেশিন লার্নিংয়ের দুনিয়ায় ডেটা থেকে প্যাটার্ন খুঁজে বের করার অনেক রকম অ্যালগরিদম আছে তাই না? হ্যাঁ, অনেক। আজ আমরা সাপোর্ট ভেক্টর মেশিন বা এসভিএম নিয়ে একটু গভীরভাবে জানার চেষ্টা করব। আমাদের হাতে আছে ডক্টর চিন্ময় পালের লেখা সাপোর্ট ভেক্টর মেশিন শ্রেণী বিভাজন ও প্রয়োগ প্রবন্ধটা। খুব ভালো একটা লেখা। হ্যাঁ, আমাদের লক্ষ্য হলো এই এসভিএম জিনিসটা আসলে কি আর কেন এটা এত পাওয়ারফুল সেটা সহজ করে বোঝা। বিশেষ করে এটা কিভাবে ডেটাকে শুধু ভাগই করে না, মানে সবচেয়ে ভালোভাবে ভাগ করার চেষ্টা করে। ঠিক বলেছেন। ডেটা ক্লাসিফিকেশনের মূল চ্যালেঞ্জটাই তো ওইখানে। শুধু একটা দাগ টেনে দিলেই তো হলো না, সবচেয়ে ভালো দাগ কোনটা। এসভিএম ঠিক এই কাজটাই করে। এটা দুটো ক্লাসের মধ্যে যতটা সম্ভব চওড়া একটা রাস্তা বা মার্জিন তৈরি করতে চায়। এই আইডিয়াটাই একে বেশ ইউনিক করে তুলেছে। তার মানে শুধু একটা লাইন টানা নয়, বরং এমন একটা লাইন যার দুপাশে বেশ খানিকটা খালি জায়গা থাকে। এই বিভাজনকারী জিনিসটাকে তো হাইপারপ্লেন বলে, তাই না? ডক্টর পালের লেখায় আছে এটা। একদম হাইপারপ্লেন। ধরুন যদি ডেটা দ্বিমাত্রিক হয়, দুটো ফিচার থাকে, তাহলে ওটা হবে একটা সরল রেখা। আচ্ছা। তিনটে ফিচার হলে একটা প্লেন বা সমতল। তার চেয়ে বেশি ডাইমেনশন হলে আমরা সাধারণত হাইপারপ্লেনই বলি। আর এসবিএম যখন এই হাইপারপ্লেনটা খুঁজে, তখন চেষ্টা করে যেন এটা দুই ক্লাসের সবচেয়ে কাছের যে ডেটা পয়েন্টগুলো তাদের থেকে সমান দূরত্বে থাকে, আর দূরত্বটা সর্বাধিক হয়। এই সবচেয়ে কাছের পয়েন্ট আর সর্বোচ্চ দূরত্ব মার্জিন, এই ধারণাটা খুব জরুরি মনে হচ্ছে। এগুলো কিভাবে কাজ করে একটু বলবেন? হ্যাঁ, এই সবচেয়ে কাছের পয়েন্টগুলোই হলো সাপোর্ট ভেক্টরস। সাপোর্ট ভেক্টরস। এদের এই নাম কারণ পুরো হাইপারপ্লেনটা কিন্তু এদের পজিশনের ওপরই নির্ভর করে। এরা হাইপারপ্লেনটাকে সাপোর্ট দেয় আর কি। ও আচ্ছা। আপনি যদি অন্য ডেটা পয়েন্টগুলো সরিয়েও নেন, হাইপারপ্লেনের অবস্থানে সাধারণত কোনো ফরক পড়ে না, যতক্ষণ সাপোর্ট ভেক্টরসগুলো একই জায়গায় আছে। ইন্টারেস্টিং। আর মার্জিন হলো ওই হাইপারপ্লেন থেকে এই সবচেয়ে কাছের সাপোর্ট ভেক্টরগুলোর লম্ব দূরত্ব। এসভিএম চায় এই মার্জিনটাকেই ম্যাক্সিমাইজ করতে, যতটা সম্ভব চওড়া করতে। তার মানে এই সাপোর্ট ভেক্টরগুলোই আসল খেলাটা খেলে। যদি আমরা স্প্যাম ইমেল ধরার চেষ্টা করি, তাহলে কিছু ইমেল থাকবে যেগুলো স্প্যাম কি নন স্প্যাম এই বর্ডারের খুব কাছে। ঠিক তাই। আর এসভিএম এদের ব্যবহার করেই সবচেয়ে ভালো বিভাজনটা বানাবে। একদম। আর এই মার্জিন চড়া হওয়ার একটা বড় সুবিধে আছে। কি সেটা? সুবিধে হলো নতুন অজানা ডেটা যখন আসবে, তখন ভুল ক্লাসিফাই করার চান্সটা কমে যায়। মডেলটা আরও ভালোভাবে জেনারেলাইজ করতে পারে। বোঝা গেল। কিন্তু সব ডেটা তো আর এত সহজে একটা সরল রেখা দিয়ে আলাদা করা যায় না, তাই না? যদি ডেটাগুলো খুব মেশানো থাকে। ঠিক পয়েন্ট। এখানেই নন লিনিয়ার এসভিএম আর কার্নেল ট্রিকের আইডিয়াটা আসে। ডক্টর পাল তার লেখায় এই ট্রিকটার কথা খুব সুন্দরভাবে বলেছে। হ্যাঁ, আমিও দেখেছি। এটা কিভাবে কাজ করে? এটা কি ডেটাকে অন্য কোনো উঁচু ডাইমেনশনে নিয়ে যায়? বলতে পারেন, হ্যাঁ। তবে মজার ব্যাপার হলো এটা সরাসরি ডেটা পয়েন্টগুলোর কোঅর্ডিনেটগুলো উঁচু মাত্রায় ক্যালকুলেট করে না। ও। কার্নেল ফাংশনগুলো ডেটার মধ্যেকার সম্পর্কগুলোকে এমনভাবে প্রসেস করে যেন তারা একটা উচ্চতরে ডাইমেনশনে আছে, যেখানে হয়তো একটা সরল হাইপারপ্লেন দিয়ে তাদের আলাদা করা যাচ্ছে। বাহ। আরবিএফ বা গসিয়ান কার্নেল এই কাজের জন্য খুব পপুলার। এটা ডেটাকে ইনফিনিট ডাইমেনশনেও ম্যাপ করতে পারে, ভাবুন। দারুণ তো। কিন্তু এই মডেল ঠিকঠাক কাজ করাতে গেলে তো কিছু প্যারামিটার অ্যাডজাস্ট করতে হয়, যেমন সি আর গামার মতো কিছু টার্ম আছে। এগুলোর কি প্রভাব? অবশ্যই ফাইন টিউনিং জরুরি। সি প্যারামিটারটা আসলে একটা ট্রেড অফ কন্ট্রোল করে। কিসের ট্রেড অফ? মার্জিন কতটা চওড়া হবে আর কটা পয়েন্ট ভুল ক্লাসিফাই করা চলবে তার মধ্যে। সি যদি খুব বড় হয়, এসভিএম চেষ্টা করবে প্রত্যেকটা পয়েন্টকে ঠিকঠাক ক্লাসিফাই করতে। তাতে হয়তো মার্জিন ছোট হয়ে যাবে, মডেল ওভারফিটও করতে পারে। আর সি ছোট হলে? সি ছোট হলে এসভিএম কিছুটা ভুল ক্লাসিফিকেশন মেনে নেবে, কিন্তু মার্জিন চড়া রাখার চেষ্টা করবে। এটা জেনারেলাইজেশনের জন্য ভালো। আর গামা, বিশেষ করে আরবিএফ কার্নেলের জন্য, এটা ঠিক করে যে একটা ডেটা পয়েন্টের প্রভাব কতটা এলাকা জুড়ে থাকবে। আচ্ছা। গামা ছোট মানে প্রভাব দূরে ছড়াবে, গামা বড় মানে প্রভাব কাছের পয়েন্টগুলোতেই সীমাবদ্ধ থাকবে। বেশ, তাহলে এর প্রধান সুবিধে হলো হাই ডাইমেনশনাল ডেটাতে ভালো কাজ করে,
কারণ এটা তো শুধু সাপোর্ট ভেক্টর ব্যবহার করে, তাই ডাইমেনশন বাড়লেও সমস্যা কম হয়, মেমোরিও কম লাগে বললেন। হ্যাঁ, এগুলো বড় সুবিধে। কিন্তু অসুবিধা কি? নিশ্চয়ই কিছু আছে। আছে তো। প্রধান অসুবিধা হলো ডেটা সেট খুব বড় হয়ে গেলে ট্রেনিং টাইম কিন্তু বেশ বেড়ে যায়। ও, আর মডেলটা কেন একটা নির্দিষ্ট ডিসিশন নিল সেটা ইন্টারপ্রেট করা বা ব্যাখ্যা করা বেশ কঠিন, বিশেষ করে নন লিনিয়ার কার্নেল ব্যবহার করলে। ব্ল্যাক বক্সের মতো কিছুটা। অনেকটা তাই। তাছাড়া সঠিক কার্নেল আর প্যারামিটার সি, গামা ঠিক করাটাও একটা চ্যালেঞ্জ। ডেটা ক্লাসগুলো যদি খুব বেশি ওভারল্যাপ করে, মানে মিশে থাকে, তাহলেও এর পারফরম্যান্স কমে যায়। তবুও তো এর ব্যবহার অনেক জায়গায় দেখছি। টেক্সট ক্লাসিফিকেশন, ইমেজ চেনা, বায়োইনফরমেটিক্স, জালিয়াতি ধরা। হ্যাঁ, প্রয়োগ অনেক। টেক্সট ক্লাসিফিকেশনে এটা বিশেষভাবে শক্তিশালী, কারণ সেখানে ফিচারের সংখ্যা, মানে শব্দ প্রচুর হতে পারে। হাই ডাইমেনশনাল ডেটার জন্য এটা খুব ভালো। আচ্ছা, অন্য মডেল যেমন ধরুন লজিস্টিক রিগ্রেশনের সাথে এর মূল তফাৎটা কোথায়? লজিস্টিক রিগ্রেশন সাধারণত লিনিয়ার বাউন্ডারি তৈরি করে, আর মডেলটা বেশ সহজ, ব্যাখ্যা করাও সোজা। অন্যদিকে এসভিএম ওই কার্নেল ট্রিকের মাধ্যমে খুব জটিল, নন লিনিয়ার বাউন্ডারিও তৈরি করতে পারে। তার মানে জটিল ডেটায় এসভিএম ভালো ফল দেয়? প্রায়শই বেশি নির্ভুল ফল দেয়। তবে সেই নির্ভুলতার জন্য কম্পিউটেশনাল কস্ট আর ব্যাখ্যার জটিলতা দুটোই বাড়ে। বোঝা গেল। তাহলে আজকের আলোচনা থেকে এসভিএম এর মূল আইডিয়াটা, মানে ওই মার্জিন ম্যাক্সিমাইজেশন, সাপোর্ট ভেক্টরের ভূমিকা, কার্নেল ট্রিকের ব্যাপারটা, এর ভালোমন্দ দিকগুলো আর কোথায় ব্যবহার হয় সে বিষয়ে একটা মোটামুটি ধারণা পেলাম। ডক্টর পালের প্রবন্ধটা সত্যিই খুব সাহায্য করল। একদম। মূল কথাটা হলো এসভিএম একটা খুব পাওয়ারফুল ক্লাসিফিকেশন টুল, বিশেষ করে যখন ক্লাসগুলোর মধ্যে পার্থক্যটা বেশ স্পষ্ট আর ডেটা সেটের ডাইমেনশন অনেক বেশি। মাঝারি আকারের ডেটা সেটে এর পারফরম্যান্স সত্যিই দারুণ। শেষে একটা প্রশ্ন রেখে যায়। এখন তো ডিপ লার্নিংয়ের যুগ, তাও কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, যেমন হাই ডাইমেনশনাল টেক্সট বা বায়োইনফরমেটিক্স ডেটার জন্য এসভিএম কেন এখনও এত প্রাসঙ্গিক আর কার্যকরী? এটা ভাবার মতো প্রশ্ন। এর উত্তরটা হয়তো এসভিএম এর গাণিতিক ভিত্তি আর হাই ডাইমেনশনাল ডেটা সামলানোর অসাধারণ ক্ষমতার মধ্যেই কোথাও লুকিয়ে আছে। এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারে।